আপনারা জানেন যে আগামী ২৬শে মার্চ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে যাচ্ছেন এবং চীন সরকার একটি বিশেষ বিমান পাঠিয়ে তাকে নিয়ে যাচ্ছে। চীনের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হচ্ছে এ বছরই। বাংলাদেশের বয়স ৫৩, চীনের সাথে আমাদের সম্পর্ক ৫০ বছরের। যারা এই প্রজন্মের অনেকেই হয়তো জানেন না যে চীন শুধুমাত্র যে আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাই নয়, বরং বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে তারা প্রথম ৩ বছর কোনো স্বীকৃতি দেয়নি। শুধু স্বীকৃতি যে দেয়নি তাই নয়, বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ পাওয়ার ব্যাপারে চীন কন্টিনিউয়াসলি ভেটো দিয়ে গেছে। তারপরে সর্বশেষ যখন আমরা এই সদস্যপদটা পেলাম সেই সময় চীন ভোটদানে বিরত ছিল। তো স্বভাবতই এই ৭৫ সালে চীন আমাদের স্বীকৃতি দিয়েছিল এবং তার ৫০ বছর পূর্তি, সেই দিক দিয়ে এই কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চায়না যাচ্ছেন। তিনি ২৬ তারিখ যাবেন। ২৭ তারিখে বাও ফোরাম ফর এশিয়া একটা সম্মেলন, সেই সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ডক্টর ইউনূস বক্তব্য রাখবেন। ২৮ তারিখে তার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে মিটিং আছে। ২৯ তারিখে তিনি বেজিংয়ের পিকিং ইউনিভার্সিটিতে একটা বক্তৃতা দেবেন এবং সম্ভবত ৩০ তারিখে তিনি ফিরে আসবেন। তো এই সফরটা নিয়ে কিন্তু কূটনৈতিক মহলে, রাজনৈতিক মহলে অনেক আলোচনা শুরু হয়ে গেছে। এটার অনেকগুলো আসপেক্ট আছে। প্রথমত হলো যে বর্তমান বিশ্বে আপনি দেখবেন যে একটা নতুন রাজনৈতিক মেরুকরণ হচ্ছে। রাশিয়ার সাথে আমেরিকার যে দূরত্ব ছিল বাইডেন প্রশাসনে, মুখ দেখা দেখি বন্ধের মতো অবস্থা, সেই জায়গাটা ইজি হয়ে এসেছে। ট্রাম্প এবং পুতিন একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছে। স্বভাবতই আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যে বৈরী ভাবটা ছিল সেটা কমে গেছে, নাই বলতে গেলে। ইউক্রেন রাশিয়ার মধ্যে চলমান যে সামরিক সংঘর্ষ, সেটি বন্ধে আমেরিকার ট্রাম্পের যে ভূমিকা, সব মিলিয়ে ওই অঞ্চলে একটা স্থিতিশীল অবস্থা তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। ছাড়া এদিকে ভারতও রাশিয়া ইউক্রেনের এই সংঘাতের মধ্যে খুব পজিটিভ একটা ভূমিকা রেখেছে, যেটা তারা বলে যে শান্তির পক্ষে ভূমিকা, যেটা মোদি ওয়াশিংটনে বলেছেন যে তারা নিরপেক্ষ নয়, তারা শান্তির পক্ষে। তো সব মিলিয়ে পৃথিবীর রাজনীতিতে একটা নতুন মেরুকরণ হচ্ছে। আমেরিকা, রাশিয়া, ভারত এরা একদিকে যাচ্ছে, আর চায়না যারা এতদিন রাশিয়ার সাথে ছিল এবং অনেক ক্ষেত্রে ভারতের সাথেও ছিল, তারা কিন্তু একটু কর্নার্ড হয়ে যাচ্ছে। এদিকে ট্রাম্পের যে ট্যারিফ নিয়ে একটা বিশ্বব্যাপী একটা ওলটপালট শুরু হয়েছে। কানাডা, মেক্সিকো, চায়না সবার উপরে, ইভেন ইন্ডিয়ার উপরেও তারা ট্যারিফ দিয়ে একটা নতুন ট্রেড ওয়ার শুরু করেছে। তো এই অবস্থায় বাংলাদেশ আমেরিকা, রাশিয়া, ভারত এই বৃহত্তর বলয়ের বিপরীতে দাঁড়িয়ে চায়নার দিকে ঝুঁকছে। সো এইটা বাংলাদেশের এই যে ফ্রেন্ডস ফর অল, এনিমি ফর নান, এই যে আমাদের যে পররাষ্ট্রনীতি, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, সেই পররাষ্ট্রনীতির আলোকে বিশ্বের বর্তমান এই পরিবর্তিত সিচুয়েশনে চায়নার দিকে ঝুঁকে যাওয়া বাংলাদেশের জন্য কতটা বিপজ্জনক হবে, বা বাংলাদেশের জন্য এটা আখেরে খুব উপকার হবে কিনা, এটা নিয়ে একটা ভাবার বিষয় আছে। এর চেয়ে আরো বলা হচ্ছে যে ডক্টর ইউনূসের এই সফরে ৮-১০টার মতো সমঝোতা স্বাক্ষর হবে, আরো কিছু আলোচনা হবে। কিন্তু আরো দুটো বিষয় এখানে খুব ওয়ারিং, যে ডক্টর ইউনূস এই বলা হচ্ছে যে লালমনিরহাটে আমাদের একটা বিমানবন্দর আছে এবং এখানে একটা ছোট এয়ারবেস আছে বিমান বাহিনী, তো ওইটাকে পরিপূর্ণ এয়ারবেস করে তোলা হবে বলেও একটা আলোচনা চীনের সাথে হতে পারে, যে চায়নার সহায়তায় ওইখানে এয়ারফোর্স বেসটা গড়ে তোলা হবে, ওই বিমানবন্দরটা। এটার কারণ হলো যে লালমনিরহাটের ওই বিমানবন্দরটা শিলিগুড়ির যে চিকেন নেকটা আছে ভারতের, ওইটা খুব কাছে। সুতরাং
লালমনিরহাটে যদি আমাদের একটা খুব বড় সামরিক উপস্থিতি থাকে, সেটা অনেকটা ভারতের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলার মতো একটা অবস্থা হবে। তো ডক্টর ইউনূস চাইবে যে এখানে একটা সামরিক উপস্থিতিটাকে খুব বড় রকমের একটা এয়ারবেস করে ভারতকে চাপের মুখে ফেলতে। কারণ ডক্টর ইউনূস ক্ষমতায় আসার আগের থেকেই কিন্তু ভারতকে থ্রেট করেছেন, হ্যাঁ, এবং ভারতের অখণ্ডতা প্রয়োজনে ডিস্টার্বড হবে সেই ধরনের একটা হুমকি কিন্তু তিনি দিয়ে রেখেছিলেন। এছাড়াও এই আমাদের তিস্তা চুক্তি নিয়ে ভারতের সাথে দীর্ঘদিনের একটা আলোচনা চলছে, এবং যতবারই মানে কেন্দ্রীয় সরকার তিস্তা চুক্তি স্বাক্ষর করতে চায়, ভারতের পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি এটার বিরোধিতা করেছেন। তো তার মানে যেহেতু তিস্তা চুক্তিটা স্বাক্ষর হচ্ছে না, তো তার একটা বিকল্প পরামর্শ ছিল যে বাংলাদেশ অংশে তিস্তা নদীতে তারা একটা বিশাল জলাধার করে তারা জল সংরক্ষণ করবে। যখন খরা হবে, যখন আমাদের জল প্রয়োজন, তখন ওই বিশাল জলাধার থেকে আমরা জল কাজে লাগাবো। তো এই যে তিস্তার পারে বিশাল জলাধার তৈরি করা, এটা আবার ভারতের আপত্তি ছিল। কিন্তু এখন এবং বাংলাদেশ সরকার চেয়েছিল যে চীনের সহায়তায় এই জলাধারটা গঠন করবে, কিন্তু বিগত শেখ হাসিনার সরকার ভারতের আপত্তির মুখে এটা নিয়ে আর প্রসিড করতে পারেনি। কিন্তু ডক্টর ইউনূস হয়তো এই বিশাল জলাধারের প্রজেক্টটা চীনের সহায়তায় করার জন্য চুক্তিবদ্ধ হতে পারে, বা কোনো রকমের একটা আলোচনা করতে পারে, বা একটা আন্ডারস্ট্যান্ডিং এ যেতে পারে। সেক্ষেত্রে এই তিস্তা কেন্দ্রিক যে ভারতের সাথে বাংলাদেশের যে একটা বিরোধ বা একটা রাজনীতি, সেখানেও তিনি ভারতকে কর্নার করে এই জলাধার করতে পারেন। সো সেক্ষেত্রে হবে কি, এছাড়াও আরো একটা ইন্টারেস্টিং বিষয় আছে যে আপনারা অনেকদিন ধরে শুনছেন যে এই বাংলাদেশের একটা অংশ, মিয়ানমারের একটা অংশ আর ভারতের একটা অংশ মিলে একটা ক্রিশ্চিয়ান স্টেট গঠন করার কথা কিন্তু অনেক আগে থেকেই আমরা শুনে আসছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি নিয়ে কথা বলেছেন, আবার বিভিন্ন সময় পত্রপত্রিকায় এটি নিয়ে লেখা হয়েছে, এবং বিশ্বে এই খ্রিস্টান ধর্ম অবলম্বী অনেক দেশই কিন্তু নিজেদের খ্রিস্টান স্টেট হিসেবে ঘোষণা করেছে। তার মানে সেখানে খ্রিস্টান ধর্ম অবলম্বীরা সংখ্যাগরিষ্ঠ। এর মধ্যে যেমন পৃথিবীর প্রথম খ্রিস্টিয়ান স্টেট হলো আর্মেনিয়া, এছাড়াও ডেনমার্ক, তারপরে গ্রিস, ভ্যাটিকান সিটি, টোঙ্গা, সামোয়া, এরকম অনেকগুলো স্টেট আছে যারা নিজেদের খ্রিস্টান স্টেট হিসেবে ডিক্লেয়ার করেছে। তো বাংলাদেশের বান্দরবনের একটা অংশ, মিয়ানমারের চীন স্টেট নামে একটা স্টেট আছে, একটা অঞ্চল আছে ওইটা, প্লাস ভারতের মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল, এরকম ওই যে নর্থ ইস্ট স্টেটের কয়েকটা, এখানে খ্রিস্টানরা কিন্তু সংখ্যাগরিষ্ঠ। তো এই অঞ্চল মিলে প্রায় 2 লাখ স্কোয়ার কিলোমিটার, মানে বাংলাদেশের চেয়েও বড়। হ্যাঁ, সেইখানে তারা একটা ক্রিশ্চিয়ান স্টেট করার কথা অনেকদিন ধরে ভাবছিলেন, এবং ডক্টর ইউনূস কিন্তু এই ক্রিশ্চিয়ান স্টেট করার ব্যাপারে মিজোরামের সাথে যোগাযোগ করেছে বলে আমাকে একটা সূত্র জানিয়েছে, এবং তিনি এইভাবে ক্রিশ্চিয়ান স্টেট করে ভারতের অখণ্ডতাকে তিনি ভাঙতে চান, এবং ডক্টর ইউনূস ভারতকে দেখে নিতে চান। তিনি একদম পাকিস্তানের সাথে বন্ধুত্ব, চীনের সাথে বন্ধুত্ব, এবং ভারতকে তিনি পায়ে পা লাগিয়ে ঝগড়া করার মতো পরিস্থিতি তৈরি করছেন, এবং এই ক্রিশ্চিয়ান স্টেট তৈরি করা, লালমনিরহাটে আমাদের সামরিক উপস্থিতি বাড়িয়ে ভারতকে কাঁধের উপরে নিঃশ্বাস ফেলা, তিস্তায় জলাধার গঠন করা, এইভাবে নানাভাবে তিনি ভারতের সাথে সম্পর্কটাকে একদম মানে উত্তপ্ত করার জন্য মানে সব আয়োজন তিনি করছেন। এবং তিনি একদিক দিয়ে ভারতের সাথে বাংলাদেশের তো বৃহত্তম প্রতিবেশী ভারত, তার সাথে সম্পর্কটা যেমন উত্তপ্ত করছেন, ওইদিকে বিশ্ব রাজনীতিতে এই মুহূর্তে কর্নার্ড হয়ে যাওয়া চীনের সাথে বন্ধুত্ব করে তিনি বাংলাদেশকে বিশ্ব রাজনীতিতেও একটা ঝুঁকির মধ্যে ফেলতে যাচ্ছেন। তো এই অবস্থায় মানে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে এটা নিয়ে যেমন আমাদের ভাবতে হবে, তেমনি ভারতের জন্যও কিন্তু এটা একটা বড় রকমের অশনি সংকেত যে ডক্টর ইউনূসের এই যে ভারত বিরোধী তৎপরতা, এবং মানে গ্লোবালি এবং লোকালি, হ্যাঁ, সেটা ভারতের মানে ডক্টর ইউনূস যদি সাকসেসফুল হয়, তাহলে ভারতের অখণ্ডতা কিন্তু হুমকির মুখে পড়ে যাবে, এবং সম্ভবত ভারত ভেঙেও যেতে পারে নর্থ ইস্টের স্টেটগুলো। হ্যাঁ, তো এই ব্যাপারটা ভারত কিভাবে দেখছে এটা ভারতের বিষয়। হ্যাঁ, তো এটা
ভারত যদি মনে করে যে এর আগে এরশাদ সরকার ছিল, খালেদা জিয়ার সরকার ছিল, যদি ইউনূস সরকারকে মনে করে যে ওরকম একটা সরকার যারা ভারত বিরোধী, হ্যাঁ, তাহলে ভারতের মনে হয় ভুল হবে। কারণ খালেদা জিয়ার সরকার বলেন বা এরশাদের সরকার বলেন, এরা এরা একটা পলিটিক্যাল শেপের একটা পার্টি, এরা একটা পলিটিক্যাল পার্টি ছিল, এরা জাতীয় পার্টি বিএনপি। কিন্তু ইউনূস কিন্তু পলিটিক্যাল যে নর্মস, ওই স্বাভাবিক পলিটিক্যাল পার্টির নর্মস মানে না। তার একটা এনসিপি করেছে, ন্যাশনাল সিটিজেন্স পার্টি। কিন্তু ইউনূস হলো বেসিক্যালি জঙ্গি, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। ইউনূস প্রচলিত রাজনৈতিক ধারা সে মানে না, সে হলো জঙ্গিবাদের যে তো ইন্ডিয়া যদি ইউনূসকে রাজনৈতিক দল হিসেবে বা ব্যক্তিত্ব হিসেবে মনে করে, তাহলে আমার মনে হয় তারা হয়তো সঠিক অ্যানালিসিসটা করবে না। ইউনূসকে ধরতে হবে সে ইসলামী উগ্র জঙ্গিবাদের একজন সর্দার। জঙ্গি সর্দারের সাথে ভারত কিভাবে তাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে সেটা ভারতের ব্যাপার। তো এই একটা জটিল অবস্থার মধ্যে বাংলাদেশ এই মুহূর্তে পড়েছে, এবং ভারতকেও এই বিষয়টা গুরুত্বের সাথে দেখতে হবে। এবং তাদের হাতে অনেক বেশি সময় আছে কিনা আমি জানি না, মানে ওই কচ্ছপ গতিতে গেলে তারা ইউনূস তো একটা মানে দানব, এই দানবকে তারা কচ্ছপ গতি যে কত সময় দেবে সেটা তাদের ব্যাপার।